নমস্কার। আজকের এই বিশেষ আলোচনায় আমরা চলে এসেছি বাংলা সাহিত্যের এক কিংবদন্তি স্রষ্টা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কথা বলতে। ওন জীবন, সাহিত্য, ভাবনা এগুলোর গভীরে একটু ডুব দেব আমরা। হ্যাঁ, আর আমাদের এই আলোচনার জন্য আমরা মূলত দুটো সোর্স ব্যবহার করছি। একটা হলো বিভূতিভূষণ নেচার, ট্র্যাডিশন অ্যান্ড অ্যাডভেঞ্চার বলে যে বইটা, তার কিছু অংশ, আর রবিশঙ্কর দাশের একটা বিশ্লেষণ। একদম। আমাদের লক্ষ্যটা হল বিভূতিভূষণের প্রকৃতির প্রতি যে একটা গভীর টান ছিল সেটা বোঝা। বাংলার গ্রামের জীবনকে তিনি যেভাবে জীবন্ত করে তুলেছেন, তার ওই রহস্যময় চরিত্র তারানাথ তান্ত্রিক বা ধরুন ওই আশ্চর্য রোমাঞ্চকর উপন্যাস চাঁদের পাহাড়, এগুলোর পেছনের গল্পটা একটু জানার চেষ্টা করব। ঠিক। তো আসুন শুরু করা যাক। বিভূতিভূষণের লেখার মধ্যে কিন্তু একটা অদ্ভুত দীর্ঘস্থায়ী আবেদন আছে, তাই না? এত বছর পরেও মানুষ পড়ছে, আলোচনা করছে। হ্যাঁ হ্যাঁ, একদম। বাস্তব আর কল্পনাকে উনি যেভাবে মিশিয়েছেন সেটা সত্যি অসাধারণ। ঠিক। তো আলোচনার শুরুতে যদি ওর জীবন, যে সময়ে যে পরিবেশে তিনি বড় হয়েছিলেন সেদিকে একটু তাকাই। নিশ্চয়ই। ওর জন্ম তো 1894 সালে 12ই সেপ্টেম্বর, তবে পৈতৃক বাড়িতে নয়, মামার বাড়িতে, মুরাতিপুর গ্রাম, উত্তর 24 পরগনার কাছড়াপাড়ার কাছে। আচ্ছা। আর ওর বাবার বাড়ি ছিল বনগাঁর কাছে, বারাকপুর গ্রামে। যদিও শোনা যায় তাদের আদিবাড়ি নাকি ছিল আরও পূবে, বসিরহাটের দিকে, পানিতর গ্রামে। হ্যাঁ, এরকম একটা কথা শোনা যায়। এমনও বলা হয় যে ওর প্রপিতামহ কবিরাজ ছিলেন, সেই সূত্রেই বারাকপুরে আসা। ওহ। আর জীবন শেষ হয় 1950-এর 1 নভেম্বর, বিহারের ঘাটশিলায়, যেটা এখন ঝাড়খণ্ডে পড়েছে। ঘাটশিলার ওই বাড়িটার নামও তো খুব সুন্দর রেখেছিলেন, গৌরীকুঞ্জ, তার স্ত্রীর নামে। হ্যাঁ, ঠিক। মানুষটার জীবন কিন্তু বেশ যাকে বলে ঘটনাবহুল ছিল, অনেক রকম অভিজ্ঞতা। তাই তো দেখছি। কর্মজীবনের দিকে তাকালে বোঝা যায় একসময় গোরক্ষিণী সভার প্রচারক হিসেবে কাজ করেছেন। ভাবুন একবার। সেই সূত্রে বাংলা, ত্রিপুরা, এমনকি আরাকান অবধি ঘুরেছেন। হ্যাঁ, তারপর আবার থেলাচন্দ্র ঘোষের এস্টেটে চাকরি, সেক্রেটারি, গৃহশিক্ষক, আবার ভাগলপুর সার্কেলের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। এই যে এত ঘোরাঘুরি, এত বিচিত্র কাজ, এগুলোর একটা প্রভাব তো লেখায় পড়েছে নিশ্চয়ই। অবশ্যই পড়েছে। বিভিন্ন অঞ্চলের পটভূমি, নানা ধরনের মানুষ, তাদের মনস্তত্ত্ব বোঝার একটা গভীর ক্ষমতা তৈরি হয়েছিল ওর মধ্যে। এটাও চরিত্রচিত্রণে খুব স্পষ্টভাবে দেখা যায়। পরে তো কলকাতা তো শিক্ষকতা করেছেন, ধর্মতলার খেলাচন্দ্র মেমোরিয়াল স্কুলে। হ্যাঁ, কিছুদিন। আর তারপর একদম শেষ জীবন পর্যন্ত ছিলেন নিজের গ্রামের কাছে গোপালনগর হরিপদে ইনস্টিটিউশন স্কুলে। আচ্ছা, এই ভাগলপুরে থাকার সময়টাতেই কি ওই কালজয়ী উপন্যাস পথের পাঁচালী লেখা শুরু করেন? হ্যাঁ, ঠিক তাই। 1925 সাল নাগাদ ভাগলপুরে বসেই শুরু করেন, আর শেষ হয় 1928-এ। ওটাই ওর প্রথম উপন্যাস, আর সম্ভবত সবথেকে পরিচিতিও পেয়েছে। এই বৈচিত্র্যময় জীবনটাই হয়তো ওর লেখার গভীরতার একটা কারণ। এবার যদি ওর সাহিত্যের মূল ভাবনাগুলোর দিকে একটু নজর দিই, প্রথমেই তো আসে প্রকৃতির কথা। একদম। বিভূতিভূষণের লেখায় প্রকৃতি তো শুধু ব্যাকগ্রাউন্ড নয়, সে নিজেই একটা চরিত্র। বাংলার গ্রামের গাছপালা, নদী, মাঠ, পশু পাখি, ঋতু বদল, সব যেন জীবন্ত হয়ে ওঠে। ঠিক। আর প্রকৃতির সাথেই জড়িয়ে আছে গ্রামের সাধারণ মানুষজন। তাদের ওই খুব সাধারণ আটপড়ে জীবন, তাদের ছোট ছোট সুখ দুঃখ, আশা আকাঙ্ক্ষা। হ্যাঁ, এবং এখানে একটা জিনিস খেয়াল করার মতো, তিনি শুধু সরল জীবনের ছবি আঁকেননি, তার গভীরে যে নৈতিকতার বোধ বা ধরুন আধ্যাত্মিকতার একটা খোঁজ, প্রকৃতির সাথে মানুষের যে একটা নারীর টান, এই দিকগুলো খুব যত্ন করে দেখিয়েছেন। পড়লেই বোঝা যায় বাংলার গ্রামের প্রতি, মাটির প্রতি কি অসম্ভব টান ছিল মানুষটার। একদম, গভীর পর্যবেক্ষণ ছিল। আচ্ছা, আরেকটা জিনিস, ওর লেখায় কি আমরা সেই সময়কার যে পরিবর্তন, ধরুন পুরনো ঐতিহ্য, পুরনো ধ্যান ধারণার সাথে নতুন সময়ের আধুনিকতার একটা সংঘাত বা টানাপোড়েন দেখতে পাই? হ্যাঁ, নিশ্চয়ই পাই। দেখুন, সময়টা তো বদলাচ্ছিল। গ্রাম ছেড়ে মানুষ শহরে আসছে, পুরনো মূল্যবোধগুলো হয়তো আগের মতো আর থাকছে না, নতুন অর্থনৈতিক সম্পর্ক তৈরি হচ্ছে। এই পরিবর্তনগুলো ব্যক্তি মানুষের জীবনে তাদের সম্পর্কে কিভাবে প্রভাব ফেলছে, সেই ছবিটা তিনি খুব বিশ্বস্তভাবে এঁকেছেন। ঠিক। অনেক উপন্যাসেই তো এই পুরনো আর নতুনের দ্বন্দ্বটা বেশ স্বচ্ছ, স্পষ্ট। হ্যাঁ হ্যাঁ।
এই জায়গাটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। এবার যদি একটু অন্যরকম একটা দিকে যাই, বিভূতিভূষণের তৈরি চরিত্রদের মধ্যে তারানাথ তান্ত্রিকে তো এক অদ্ভুত রহস্যময় চরিত্র। ওহ, তারানাথ! হ্যাঁ, বাংলা সাহিত্যে খুবই ইন্টারেস্টিং একটা সংযোজন। বেশ কয়েকটা গল্পে ফিরে ফিরে আসে সে। হ্যাঁ, এর পটভূমিটা মূলত কলোনিয়াল বাংলা। ধরুন ১৯৪০-এর দশকের কলকাতা আর তার আশপাশের মফস্বল। এখানে বিভূতিভূষণ একটা দারুণ জিনিস করেছেন। কীরকম? তিনি এই তারানাথের গল্পগুলোর মধ্যে দিয়ে প্রকৃতি, জাদু বাস্তবতা, মানে বাস্তবের সাথে অলৌকিক বা অবাস্তব ঘটনার এমন মিশ্রণ যা বিশ্বাসযোগ্য মনে হয়, আর তার সাথে তন্ত্র সাধনা, এসব মিলিয়ে একটা অদ্ভুত জগৎ তৈরি করেছেন। মানে যেখানে লৌকিক আর অলৌকিক খুব কাছাকাছি চলে আসে। একদম। সীমারেখাটা খুব স্পষ্ট নয়, বরং প্রায় মিশে গেছে। কিন্তু এই তারানাথ চরিত্রটার ভূমিকাটা ঠিক কি? শুধুই কি অলৌকিক ঘটনার গল্প বলা, নাকি এর পেছনে আরও কিছু আছে? সেই সময়ের পাঠকদের কাছে কেন এত জনপ্রিয় ছিল? দেখুন, তারানাথ তো শুধু একজন গল্প বলিয়ে নন, সে একজন অভিজ্ঞ মানুষ, জীবনের অনেক কিছু দেখেছেন, অনেক রহস্যময়, মানে আপাতদৃষ্টিতে অস্বাভাবিক ঘটনার সাক্ষী থেকেছেন, আর সেগুলোর একটা ব্যাখ্যা খোঁজার চেষ্টা করেন নিজের মতো করে। আচ্ছা। একটু বড় ক্যানভাসে দেখলে তারানাথ চরিত্রটা আসলে ওই সময়ের, মানে ধরুন ১৯ শতকের শেষ বা বিংশ শতকের শুরুর দিকের শিক্ষিত মধ্যবিত্ত বাঙালির মনের ভেতরের কথাই বলছে। তাদের ভয়, বিশ্বাস, জীবনের রহস্য জানার ইচ্ছে। অলৌকিকের প্রতি একটা গোপন টান, এই সব কিছুই তারানাথের অভিজ্ঞতার বর্ণনার মধ্যে দিয়ে বেরিয়ে আসে, তাই পাঠকরা সহজেই কানেক্ট করতে পারতেন। জীবনের গভীরতা, রহস্যের সন্ধান, এটাই হয়তো মূল আকর্ষণ। প্রকৃতি, জাদু বাস্তবতা আর তন্ত্রের এই মিশ্রণটা সত্যি ভাবায়। এবার আসি আর একটা একেবারে অন্য স্বাদের লেখায়, চাঁদের পাহাড়। সে তো এক, যাকে বলে ধুন্ধুমার অ্যাডভেঞ্চার। হ্যাঁ হ্যাঁ, ফাটাফাটি একটা বই। অথচ মজার কথা হলো, লেখক নিজে নাকি ছিলেন একেবারে উল্টো, মানে ঘোর ঘরখুনো স্বভাবের। এই বৈপরীত্যটা সম্ভব হলো কি করে? হ্যাঁ, এটা শুনতে অদ্ভুত লাগে ঠিকই, কিন্তু এখানেই তো বিভূতিভূষণের প্রতিভার জোরটা বোঝা যায়। নিজে হয়তো আফ্রিকার জঙ্গলে যাননি, কিন্তু ওর কল্পনার জোর ছিল সাংঘাতিক। কল্পনার ডানা মেলে। ঠিক তাই, উনি নিজেই বলেছেন যে কল্পনার ডানায় ভর করেই তিনি চলে গিয়েছিলেন দুর্গম আফ্রিকার জঙ্গলে, মরুভূমিতে, পাহাড়ে। আসলে ওর ভেতরে অ্যাডভেঞ্চারের প্রতি, অজানাকে জানার প্রতি একটা মারাত্মক টান ছিল। সেটাই চাঁদের পাহাড়ের আসল ইন্সপিরেশন। তার মানে শুধু কল্পনা সম্বল করেই এত ডিটেলড, এত জীবন্ত বর্ণনা দিলেন আফ্রিকার? না না, শুধু কল্পনা নয়, এর সাথে ছিল প্রচুর পড়াশোনা। উনি সেই সময়ের বিখ্যাত অভিযাত্রী, যেমন ধরুন স্যার হ্যারি জনস্টন, রসিটা ফবস, এদের লেখা খুব মন দিয়ে পড়েছিলেন। ও আচ্ছা। সেখান থেকে আফ্রিকার ভূগোল, প্রকৃতি, জীবজন্তু, বিভিন্ন ট্রাইবের জীবনযাত্রা, এই সবকিছুর প্রচুর তথ্য জোগাড় করেছিলেন। তারপর সেই তথ্যের সাথে নিজের অসাধারণ কল্পনা মিশিয়ে তৈরি করেছেন এই দারুণ গল্পটা। গল্পের শুরুটাও তো খুব সাধারণ, তাই না? বাংলার এক গ্রামের ছেলে শঙ্কর এফএ পাশ করে বসে আছে, তারপর হঠাৎ সুযোগ পেয়ে গেল আফ্রিকায়, উগান্ডা রেলওয়েতে চাকরি। হ্যাঁ, আর সেখানেই ঘটনাচক্রে আলাপ হলো দিয়েগো আলভারেজ নামে এক পর্তুগিজ অভিযাত্রীর সাথে। আর আলভারেজের কাছেই সে জানতে পারল ওই কিংবদন্তির কথা, রিচার্ডস বেল্ট পর্বতমালার এক হীরের খনি, মানে চাঁদের পাহাড়। ঠিক, আলভারেজ তাকে একটা ম্যাপও দেয়। ব্যাস, তারপর শুরু হয় শঙ্করের সেই রুদ্ধশ্বাস অভিযান, প্রথমে একা, পরে আলভারেজের সঙ্গে। উফ, কি নেই সেই অভিযানে! পদে পদে বিপদ, সিংহ, ব্ল্যাক মাম্বা সাপ, গরিলা, নরখাদক উপজাতি। কালাহারি মরুভূমিতে পথ হারিয়ে ফেলা, খিদে তেষ্টায় প্রায় মৃত্যুর মুখোমুখি। হ্যাঁ হ্যাঁ, আলভারেজের সাথে ওই বুনিপের রহস্য, সোনার খনি খুঁজে পাওয়া, আবার আলভারেজকে হারিয়ে একা হয়ে পড়া, প্রতিটা পাতাই যেন টান টান উত্তেজনা, ভাবলেই গায়ে কাটা দেয়। একদম। এই উপন্যাসটার আসল জোরটাই হল ওইখানে একটা সাধারণ বাঙালি ছেলে, কিন্তু প্রতিকূল পরিস্থিতির মুখে তার অদম্য সাহস, বুদ্ধি আর টিকে থাকার লড়াই, মানুষের ভেতরের ভয় আর তাকে জয় করার গল্প। আর এই গল্পটা এতটাই জনপ্রিয় যে এটা নিয়ে তো সিনেমাও হয়েছে, কমলেশ্বর মুখার্জি বানালেন। হ্যাঁ, ২০১৩ সালে খুব সফল ছবি হয়েছিল। সত্যি, বিভূতিভূষণের লেখার জগৎটা বিশাল আর অনেক বৈচিত্র্যময়।
পথের পাঁচালী, চাঁদের পাহাড় তো আছেই, এর বাইরেও অপরাজিত, আরণ্যক, আদর্শ হিন্দু হোটেল, ইছামতি, অশনি সংকেত, কত অসাধারণ লেখা। সে তো বটেই। আর সত্যজিৎ রায় যে পথের পাঁচালী আর অপরাজিত নিয়ে অপু ট্রিলজি বানালেন, সেটা তো বিশ্ব সিনেমার ইতিহাসে একটা মাইলস্টোন। বাংলা সিনেমাকে একটা অন্য জায়গায় নিয়ে গিয়েছিল। আন্তর্জাতিক পরিচিতি দিয়েছিল। অবশ্যই। আর একটা কথা এখানে বলা দরকার, ওর ইছামতি উপন্যাসটা কিন্তু মরণোত্তর রবীন্দ্র পুরস্কার পেয়েছিল ১৯৫১ সালে, পশ্চিমবঙ্গ সরকারের সর্বোচ্চ সাহিত্য সম্মান। ওহ, তাই নাকি? হ্যাঁ, আর আজও যে ওন লেখা থেকে সিনেমা বা ওয়েব সিরিজ তৈরি হচ্ছে, সেটাই তো প্রমাণ করে যে তার কাজের আবেদনটা একটুও কমেনি, এখনও কতটা প্রাসঙ্গিক। তাহলে সব মিলিয়ে যদি দেখি, মানে আজকের আলোচনার মূল কথাটা কি দাঁড়ালো? বিভূতিভূষণের সাহিত্য যেন একটা বহুমাত্রিক জগৎ, তাই না? একদিকে যেমন প্রকৃতির সাথে মানুষের গভীর একাত্মতা, বাংলার গ্রামের শান্ত সরল জীবনের ছবি, ঠিক। আবার অন্যদিকে ওই তারনাথতান্ত্রিকের মতো রহস্যময় অলৌকিক জগৎ, হ্যাঁ, কিংবা চাঁদের পাহাড়ের মতো দুরন্ত অ্যাডভেঞ্চার, কল্পনার উড়ান। এখানেই তো ওনার বিশেষত্ব। তিনি দেখিয়েছেন যে খুব সাধারণ আটপোরে জীবনের মধ্যেও গভীর আধ্যাত্মিকতা থাকতে পারে। আবার রোমাঞ্চকর অভিযান বা অলৌকিক ঘটনার আড়ালেও জীবনের কঠিন বাস্তব বা গভীর সত্য লুকিয়ে থাকতে পারে। বাংলা সাহিত্যে, চলচ্চিত্রে ওর প্রভাব তো অস্বীকার করার উপায় নেই। বিলকুল। প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক বা ধরুন সময়ের সাথে পরিবর্তনের সাথে মানিয়ে নেওয়ার যে লড়াই, মানুষের ভেতরের সাহস আর ভয়, ওর লেখার এই থিমগুলো আজও আমাদের ভাবায় ছুঁয়ে যায়। সত্যিই তাই। আচ্ছা, আলোচনাটা শেষ করার আগে একটা প্রশ্ন মনে আসছে। বিভূতিভূষণের নিজের জীবনে তো অনেক বৈচিত্র্য ছিল, তাই না? ওই যে গোরক্ষিণী সভার প্রচারক হিসেবে নানা জায়গায় ঘোরা, বা ভাগলপুরে কাজ করার সূত্রে অন্যরকম সংস্কৃতি, প্রকৃতির সাথে পরিচয়। এই যে প্রত্যক্ষ অভিজ্ঞতা, এগুলো কি ওর লেখায় বিভিন্ন অঞ্চলের বর্ণনাকে আরও বেশি বাস্তব, আরও সূক্ষ্ম করে তুলেছিল, যেটা হয়তো শুধু কল্পনা বা পড়াশোনা দিয়ে সম্ভব হতো না? খুব ভালো পয়েন্ট, এটা হতেই পারে। অথবা আরেকটা দিক থেকেও ভাবা যায়, ওর লেখায় একদিকে যেমন নিখুঁত বাস্তববাদ, বিশেষ করে গ্রামের বর্ণনায়, আবার অন্যদিকে ওই ফ্যান্টাসি বা অলৌকিক জগৎ, তারানাথ বা চাঁদের পাহাড়ের মতো। এই যে দুটো আপাত বিপরীত জিনিস একসাথে থাকছে, এটা কি আসলে আমাদের মানব অভিজ্ঞতারই একটা প্রতিচ্ছবি, যেখানে আমাদের মনে বাস্তব আর কল্পনা সবসময় পাশাপাশি চলে? দারুণ একটা প্রশ্ন। হ্যাঁ, এই দিকগুলো নিয়ে ভাবনার অবকাশ কিন্তু রয়ে গেল। আজকের মতো তাহলে এখানেই শেষ করি। হ্যাঁ, নিশ্চয়ই।